1% তোমরা কাজে লাগাইতে পারো, তাহলে তোমরা ইউ আর এ সাকসেসফুল ইঞ্জিনিয়ার। আশা করি তোমরা পারবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ করিম ভুইয়া স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। স্যারের জন্য করতালি। টেক্সটাইল বিভাগীয় প্রধান এম.এ. খালেক সাহেব, প্রফেসর খালেক সাহেব এবং অত্র প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ, মঞ্চে উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রী অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর, যাহার রহমতে আমাদের দুনিয়াতে আসা। আরেকটা কথা এই সঙ্গে বলবো, মা বাপ যাদের মাধ্যমে আমরা আসছি তাদের মাধ্যম ছাড়া আমাদের আসা সম্ভব নয়। তাহলে আল্লাহর পরে তাদেরকে তোমরা স্মরণ করবা। বাল্যকালে কত কষ্টে তোমাদেরকে লালন পালন করে এখন পর্যন্ত তোমাদের ভরণ পোষণ করে আসছে, তাহলে তাহাদের তোমরা অবজ্ঞা করবো না, অবজ্ঞা করবে, ভুল করবে। আমি ক্লাসে অনেক সময় বলেছি যে তোমরা মা বাপকে প্রথম এমনভাবে শ্রদ্ধা করবা, সম্মান করবা, আচরণ করবা যেইভাবে তোমাদের শিশু অবস্থা আচরণ করে আসছে। তাদের কাছ থেকে তুমি দোয়া চাইলে হবে না, দোয়ার কাজ করতে হবে। যারা নিঃস্বার্থভাবে সন্তানের আজীবন তারা দোয়া করে যাবে, ভালো মন্দ ওদের ওই জিনিস উপেক্ষা করলে তোমরা বড়ই দুঃখবান হবে। তারাই ভাগ্যবান যারা এখন পর্যন্ত যাদের মা বাবা জীবিত আছে, যাদের মা বাবা চলে গেছে সেটা তো অন্য কথা। আছে যেখানে সেখান থেকে ফল ভোগ তোমরা নিশ্চয়ই বাদ দিবে না। বাদ দিলে তোমরা অনেক কিছুতে চলে গেলা। আর অত্র বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষকবৃন্দ তোমাদেরকে যে উপদেশ দিয়েছি সেইগুলি তোমরা একটু খেয়াল করবা। বাস্তব জীবনটা আনন্দময়, অনেকে ভয় পায়। কাজকে তোমরা ভয় পেলে চলবে না, কাজকে তোমরা আপন করে নিতে হবে। কাজকে আপন করে নিলে তুমি এখানে আনন্দ পাবে এবং তোমরা জোর করেই প্রমোশন পাবে না। বাগানে যখন ফুল ফুটে ওদের গ্রাম সব জায়গায় প্রকাশ পেয়ে যায়, ধরে রাখতে পারে। তোমরা কাজের মাধ্যমে যদি তোমরা গানটা ছড়াই দিতে পারো, উপরওয়ালা অটোমেটিক তোমাদের দৃষ্টিতে নিয়ে আসবে এবং তুমি উপরে চলে যেতে পারবা। আর যদি উপেক্ষা করে, কাজকে উপেক্ষা করে, ঢিলা করে, নানাভাবে সময় কাটাও, তাহলে তুমি উপরে উঠতে পারবা না। তোমাদের সোপান গুলি খোলা, তুমি ছিঁড়ি বেয়ে বেয়ে খেলে উঠে যাবা, সেইখানে তোমার কাজের ফল তুমি পাই। তোমার কাজের ফল কেউ অন্যায় এনে দিতে পারবে না, তোমার স্থান তুমি সৃষ্টি করে নিতে পারো। এবং আমাদের উপদেশ দিলে তোমাদের ওই ক্ষেত্রে সহায়তা করবে না। জ্ঞানের ক্ষেত্র প্রসার, জানার ক্ষেত্র প্রসার। যত যাইবা ততই শিখবা, যত জানবা ততই তোমাদের উপকৃত হওয়া। তাহলে তুমি সাকসেসফুল হতে পারবা। আইসি তোমরা জলদি দিরা প্ল্যান প্রোগ্রাম কো বলতে তুমি সাকসেসফুল হবে না। সো ইনস্টিডি উইন্স দ্য রেস। প্রবাদই আছে, তোমরা প্রবাদ অনেক জানো, বলার কিছু নেই। মানো না, মানলে বাস্তবিক দিলে তুমি ফল ভোগ করবে, তাই না? তাই আজকের দিনে আর বেশ কিছু বলবো না, তোমাদেরকে ধন্যবাদ জানাই। এখানে আমি আমার বক্তব্য শেষ। প্রফেসর ডক্টর এম.এ. মুস্তাফিজুর রহমান স্যারকে, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কারেন্সিয়াল। দেখো, আমি একটা কথা না বলেই পারছি না, বয়সে গেছে, তারপরে চোখে খুব কম দেখিয়ে সকালে যখন আমি ব্যাগ থেকে যাচ্ছিলাম, বিশেষ করে ছেলেদের এবং মেয়েদের থেকে আমি লক্ষ্য করতেছিলাম, তো সব থেকে শ্যাম বর্ণ মনে হলো। দেখলাম চেহারা কিছু সময় এত ভালো দেখতাম, আমি সব চিনতে পারছিলাম। এটা হতে পারে যে আমার দৃষ্টিশক্তি খারাপ হয়ে গেছে, আমার চোখটাকে আমাকে যেতে হবে। এখন আবার দেখছি
না সবগুলো তো আগের মতোই আছে। যে কথা হলো আমাদের শিক্ষক সবচেয়ে এখন তোমাদের যখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যখন হবে, আমরা যখন সাধারণ তোমাদের কিন্তু 4টা কাজ করতে হবে। মা যখন গান করে কয়েকবার গান শোনার পরে সে বুঝতে পারে যে মা গান করছে। মা যদি বাবার সাথে বাজারে টাকা পয়সা নিয়ে ঝগড়া করে কয়েকদিন করার পরে বুঝতে পারে যে বাবা মা এখন মেজাজ খারাপ আছে, বাবার সাথে ঝগড়া করছে। মা যদি হাসাহাসি করতে গেলে কয়েকবার পরে সে বুঝতে পারে। বড় ভাই কিন্তু ছোট ভাই যদি দুষ্টি করে ধরে দিতে লাগে সে সেটা বুঝতে পারে। তার মানে মার সাথে তার সম্পর্ক সবচেয়ে বেশি, সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে আন্তরিক এবং শিক্ষার ব্যাপারে মার ভূমিকাই সবচেয়ে বেশি। সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন প্রফেসর এস কে হাসানুজ্জামান স্যার, ইন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং। তার জন্য কি করবেন? 131 ব্যাচের ব্র্যাক ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ, উপাচার্য পারমিশন ইউনিভার্সিটি, আমাদের মঞ্চে উপস্থিত আছেন সভাপতি মেধান প্রফেসর মেধান, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমার মঞ্চে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আবার সহকর্মীবৃন্দ, আমার প্রান্তীয় ছাত্র ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি জানি এই 131 ব্যাচে যারা প্রথম এসেছিল তারা এই 230 জন এই একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। অবশ্যই তারা 230 জন ছিল না, তার চেয়ে অধিক ছাত্র ছিল। এবং এই 230 জন ছাত্র ফিল্টারিং হয়ে আমাদের এখানে 3 বছর 7 মাস পরে উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানে। নিশ্চয়ই বলতে হবে তারা মেধাবী, তারা ভালো। আমরা যত বড়ই সে হোক না কেন, প্রথমেই সে বড় হয়নি, সে ধাপে ধাপে তাকে পর্যায়ক্রমে সেই বড় স্থানটাকে দখল করতে হয়েছে। সেই প্রাথমিক অবস্থা থেকেই যদি সে কাজ না করে তাহলে একবারে বড় হয়, সে ওই স্থানে বেশি দিন থাকতে পারবে না। কাজেই তাকে প্রথম জীবনের শুরু থেকেই তাকে পর্যায়ক্রমে সব কিছু নিয়ম শৃঙ্খলার মাঝে যদি চলতে পারে তাহলে সে অবশ্যই সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। Professor Dr. Giyasuddin Ahmed sir, Vice Chancellor, Prime Mission University, please welcome him with a big round of applause. এই সভার সভাপতি প্রফেসর আব্দুল খালেক, মঞ্চে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, সম্মুখে তো থেকে সহকর্মীবৃন্দ অনেক কমে গেল। যাই হোক, যে 2-1 জন আছে তারা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ 131 ব্যাচে, তোমাদের আমি যা বুঝলাম তোমরা কিন্তু ঠিক চলে যাচ্ছ না। সাধারণত রেগডে আমরা বলি ক্যারিয়ারের শেষ, তোমরা এখনো ক্যারিয়ার শেষ করোনি, তোমাদের বোধহয় আরো একটা সেমিস্টার বাকি আছে। তবে যেহেতু এই সেমিস্টারটা তোমরা বাইরেই কাটাবে অধিকাংশ সময়, সেই জন্য আমরা এটাকে র্যাঙ্ক ধরিনি। রবীন্দ্রনাথের একটা আর্টিকেল আছে আকাঙ্ক্ষা, বৃদ্ধ সেজে আমি তোমাদের উপদেশ দিতে চাইনি, তার মানে বৃদ্ধরা উপদেশই দেন। তা সেই হিসাবে আমিও তোমাদেরকে কিছু উপদেশ দেবো ভাবছিলাম, কিন্তু তোমরা আজকে নানা বিষয়ে যত উপদেশ পেয়েছো তারপরে আর আমি কিছু অ্যাড করতে চাই না। এবং এখনো তোমাদের গুরু উনি এখনো অবশিষ্ট আছেন, উনি বাকিগুলো বলবেন তোমাদের উপদেশ দেবেন। আজকে তোমাদের এখানে আসার আগে খালেক সাহেব আমার রুমে গেলেন,
তা উনি আমার সামনে বসে আছেন, আমরা অপেক্ষা করছি কখন তোমরা বলবে, সিগন্যাল দেবে যে এবার আসুন। খালেক সাহেবের মনটা একটু খারাপ মনে হলো। তা আমি বললাম, ওনার দিকে তাকালাম, তো উনি যে কথাটা বললেন সত্যি খারাপ লাগলো। বললেন যে টেক্সটাইলের যে আমরা অনেক ছাত্র পেতাম, তোমরাই নাকি শেষ সেই ব্যাচের, তোমরাই শেষ ব্যাচ, এবং পরবর্তীতে যেই ব্যাচ আসবে তাদের ছাত্র অনেক কম। তো ওনার অত্যন্ত মনটা একটু খারাপ ছিল। যাই হোক, এখানে এসে কোথায় কি হয়েছেন, এটা হবে কখনো কখনো কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো বিশেষ সাবজেক্টের উপরে নজর পড়ে, তার একটা ন্যাচারাল, এটা হচ্ছে হিউম্যান কার। প্রথমে তোমার রাইট হবে, তারপরে আস্তে আস্তে আবার ভেঙে যায়। এটা ধরে রাখা বড় কঠিন। এটা ধরে রাখার জন্য তোমরা আমাদেরকে সাহায্য করবে, কারণ অলরেডি বলা হয়েছে তোমরা এখন যখন বৃহত্তর পৃথিবীতে যাবে, তোমরা কিন্তু আমাদের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে। তোমাদের পারফরমেন্স, তোমার যে মেন কর্তৃপক্ষ বা যারা এমপ্লয়ার, তাদেরকে বাধ্য করবে প্রায় এশিয়ার ছাত্র ছাত্রীদেরকে নিয়োগ দেওয়ার জন্য। সুতরাং তোমরা এই ব্যাপারে অত্যন্ত সচেতন। আর তোমরা ছিলে, পদচারণা ছিল, আমরা হয়তো এটা মিস করবো, তোমরাও মিস করবে, তবে এটাই পৃথিবীর নিয়ম। একজন আসবে, চলে যাবে, আবার আসবে, দি ওল্ড অর্ডার চেঞ্জের এন্ডিং প্লেস টু নিউ। আমরা এখন বড়দের দলে, আমরাও তখন তোমাদের ইয়াংরা, যদিও আমি ইয়াংদেরকে দেখতেছি, খালেক সাহেব, আমি কিন্তু অত্যন্ত হতাশ। এই ছেলেগুলোর সাথে যার মতো ছিল আমরা শিক্ষকরা, প্রচন্ড হতাশা। এই যে একটা টুগেদারনেস, সেই টুগেদারনেসটা কেন যে থাকছে না, এটা তো আমি বুঝি না। আজকে হ্যাঁ, আমাদের অনেক কাজ আছে, কিন্তু এটা আমাদের মনে রাখা দরকার ছিল যে এই বোধহয় তোমাদের সাথে আমাদের শেষ ফর্মের একটা কন্ট্যাক্ট। সুতরাং ওই জন্য আমাদের অনেক কিছুই, আমারও অনেক কাজ আছে, কিন্তু ওগুলো নিয়ে চিন্তার বিষয় না। তারপর প্রথম থেকে আমি লক্ষ্য করেছি যে টেক্সটাইলে শিক্ষকের উপস্থিতি খুব কম। এখনো তো আপনারা প্রায় কৃষি করে আছেন নাকি? আমি এখানে কয়েকজন মেয়ে শিক্ষিকা ছিল, ওইখানে কয়েকজন ছিল। এই এখন বোধহয় মাহমুদ সেও আবার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে একমাত্র বসে আছে। যাকে এগুলো একটু কোথায় যেন একটা গ্যাপ করে যাচ্ছে আমাদের কমিউনিকেশন গ্যাপ। আমি বহুবার করে খালেক সাহেবকে বলছি যে খালেক সাহেব, আমাদের জন্য এই ইয়াং টিচাররা, দেখো আমরা সবাই চাকরি করি, তোমরাও চাকরি করো, কিন্তু সেই প্রতিষ্ঠান থেকে যদি তোমরা বিলং না করো তাহলে একটা বিপদ হয়। আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, আমি আই বিলং টু দিস ইউনিভার্সিটি, I rise with the rise of this university, I fall with the fall of this university. শিক্ষক অনেকেই সেটা মনে রাখেন আস্তে। আমার এটা খুবই হতাশ। আপনি একটু বলবেন আপনার শিক্ষকদের যে দিস ইজ এ ভেরি অমিনাস সাইন। তাই যদি হয় তাহলে ছাত্র আসবে কেন? আপনি আমাদের বলেন, যেখানে শিক্ষকরা ছাত্রদের কোনো খুঁজে রাখে। অনেকদিন ধরে কিন্তু আমি ফরচুনেটলি, আমাকে আরেকটা বেশি দিন দেখতে হবে না, কিন্তু আমি যা বলে যাচ্ছি যে এটা কিন্তু আপনারা হয়তো থাকবে না বেশ কিছুদিন, আপনারা একটু এদিকে লক্ষ্য রাখবেন। শোনো, তোমাদেরকে আর বেশি কিছু বলবো না। এই যে একজন বলেছেন, বকাবকি করেছেন, এটা শিক্ষকতার পার্ট, সুতরাং এটা নিয়ে বলার কিছু নাই। তোমরাও পিছনে আমাদের কম গালাগালি করো না, আমরাও করেছি। তোমরা ভুলে যাও যে আমরা একসময় ছাত্র ছিলাম, আমার মতো প্রক্সি কেউ দেয়নি। আইসিতে ফিজিক্স ক্লাস করতেছি, বড় গ্যালারি, ভর্তি গ্যালারি,
জানো তো এই হচ্ছে ছাত্ররা ও কথা বলতে যেই রোল কল করে সার্টিফিকেট আমরা নাই আছে। আমার এখনো মনে আছে প্রফেসর নাসিম খুব নাম করা হচ্ছে, হঠাৎ ওনার খেয়াল হলো কি রে ক্লাসে সবাই প্রেজেন্ট, এখন ছাত্র কোথায়? উনি বলতেন কি সেদিকে আবার গোল করবেন। তারপর আমরা সব ধরা পড়ার পরে উনি সবাইকে ডাকলেন, অত্যন্ত ভদ্রলোক ছিলেন। তা উনি বললেন তোমরা কি যে কাজটা করছে এটা কি ভালো, আমরা সবাই না স্যার তখন তার বক্তব্য সুযোগ পাবেন। আমরা বললাম না স্যার, কয় যাওয়া আর করবো না, এত ভদ্রলোক ছিলেন। কিন্তু সেই বলি আমার এক বিখ্যাত টিচার ছিলেন, ওনার একটা অভ্যাস ছিল, এটা আমি বলি বয়স হয়ে গেল উনি রুল করতেন, রুল নম্বর 1 পরীক্ষা, রুল নম্বর 2 পরীক্ষা, রোল নম্বর 3 ওই পরীক্ষা। আমরা ওনার সামনে বসেই একবার ইয়েস স্যার একবার প্রেজেন্ট স্যার। সেই লোক অত্যন্ত বিখ্যাত লোক প্রফেসর আবুল ফজল, পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিল, বাংলা সাহিত্যের এক দিকপাল। এই অবস্থা আমাদেরও হচ্ছে, তোমাদেরও যাবে, তোমাদের পরবর্তীতে যারা আসবে তারাও যাবে। সুতরাং এটা নিয়ে তোমার আবেগ তাড়িত হওয়ার কোনো কথা নাই। তা আমি অলরেডি অনেক সময় নিয়ে নিয়েছি, কারণ আজকে তোমরা অলরেডি তোমরা খুব প্রেশারে আছো, তাই আমি আর কিছু বলবো না। আমি শুধু তোমাদের সার্থক এবং সুস্থ জীবন কামনা করি, শেষ করছি। ধন্যবাদ। প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসলে আমি মানুষটা খুব ভালো না, কারণ আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা পড়াশোনার থেকে প্রশাসনিকটাই বেশি। পড়াশোনা যা করাইছে আগে করাইছি 5-7 বছর আগে, এখন 3-4 বছর যাবো তার পড়াশোনা করাতে বেশি পারি না। শুধুমাত্র কিভাবে কালেকশন করা যাবে সেই ব্যাপারে ব্যস্ত থাকে। আর এখানে শুধুমাত্র ওই সমস্ত ছেলেরাই যায় যাদের ডিউজ বাকি থাকে, আমার কাছ থেকে কোনো সৎ আচরণ তারা পায় না। এই জন্য আমি তাদের কাছে বোধহয় একটু রুক্ষ লোক, কি করবো উপায় নেই। এদিকে থেকে চাপ, টাকা না দিলে বেতন হবে না, আমার তো উপায় নেই। তবে যাই হোক, এর মধ্যে ওই প্রসঙ্গ বাদ দিলাম। মানে একটা জিনিস হলো কি, আমি যখন টেক্সটাইল কলেজে প্রথম ছাত্র জীবনে ভর্তি হই তখন ছিল ডিপ্লোমা বাংলাদেশে, মানে পূর্ব পাকিস্তানে তখন ডিপ্লোমা ছাড়া কিছু ছিল না এই টেক্সটাইল লাইনে, ওইটাই পড়ি। যখন ভর্তি হইলাম তখন থেকেই শুনছি যে টেক্সটাইল লাইনে কোনো চাকরি নেই, এটা সেই সময় শুনেছি। আবার এখনো অনেকেই বলে যারা এই টেক্সটাইল লাইনে আর চাকরি ভবিষ্যতে থাকবে না। ডক্টর আব্দুল্লাহ একটু বলেছেন যে ভিয়েতনামে চলে যাবে টেক্সটাইল, আর সেই ভিয়েতনাম সম্বন্ধে যাদের ধারণা নাই তারা বলতে পারে। আমরা তো ভিয়েতনাম সম্বন্ধে কিছু বুঝি, তাই না? এখন আমাদের দেশে টেক্সটাইল না থাকলে আসলে সবারই উলঙ্গই থাকতো। আরেকটা কথা বলি, যখন আমি এই প্রাইমারি ইউনিভার্সিটিতে আসলাম তখন ছাত্র 47 জন, 47 জন ছাত্র। এই পর্যন্ত কিন্তু 3500-র মতো গ্রাজুয়েট এখান থেকে করা হয়েছে। তাহলে 3500-র মধ্যে আমি 35 জন ছেলে পাবো না যে তারা চাকরি পায়। আজকে স্যার একটু আগে আমাকে বলছেন, যে তোমাদের কাছে বললেন, আমার মনটা খুব ব্যথিত। কারণ যারা যে খেলা খেলায় ওই খেলাটার চরম পর্যায়ে যেতে চায়। আমিও দেখছি যে এখানে খেলতে এসে ওই 47 শুরু করে করে, হ্যাঁ, তোমাদের এক ব্যাচে 353 জন ছাত্র ভর্তি হয়েছে।
এবং আমাদের পড়াশোনার মানটা একটু ভালো হওয়ার জন্য ছাত্র সংখ্যা কমতে কমতে 242 আসছে, আর বাকি ড্রপ হয়েছে। ড্রপ মানে তারা আসে, এখনো হয়তো আছে দুই তিন ক্লাস নিচে আছে, নিচে আছে, এরকম আছে, ফেল করেছে। অনেক ছাত্র আমার কাছে এসেছে, স্যার ক্রেডিট ট্রান্সফার করে অন্যখানে চলে যাবো। ক্রেডিট ট্রান্সফার কেন রে বাবা? পয়সা টাকা পয়সায় কোলায় না। আসল কথাটা বলো, টাকা পয়সাটা না, লেখাপড়ার মানে তোমার কোলায় না। কোথায় ভর্তি হবে? কোথায় ভর্তি হবে? পয়সা সিটিতে ভর্তি হবে। আমি বলি শুনো, একেবারে পড়াশোনা বাদ দিলেই ভালো। সিটিতে পড়া আর প্রাইমারিতে পড়া এক কথা না। প্রাইমারিতে পড়তে গেলে হয়তো সিজিপিএ 2.25 যদি হয়, তাহলে কিন্তু একটা সার্টিফিকেট হবে এবং এটার দাম থাকবে। আর সিটিতে গিয়ে যদি তুমি সিজিপিএ 3.75 পাও, আমাদের 2.25 এর সাথে তুমি প্রতিযোগিতা দিয়ে পারবে। তখন আমি ছাত্রদেরকে বলি, তুমি বাবা যাওয়ার আগে একটা কাজ করো, তোমার বাবার ফোন নাম্বারটা হয়, তোমার বাবার ফোন নাম্বারটা দরকার হলেও তুমি যেতে চাও না তোমার বাবাই যাওয়াইতে চায়, তখন দেয় না। তুমি এটা দেয় না কেন? তোমার মোবাইল তোমার মনে নিব না, কিছু নাম্বারটা খালি বলো, আমার মোবাইল দিয়ে ফোন। অনেক সময় সে মানে তাও কি দেওয়ার আগে একটু বাইরে যায়, বাইরে থেকে আগে যে বাবা বাবা আল্লাহ যাবে। কথা বুঝতে পারছো? ওইদিকে আর আমি বেশি বলতে চাই না। আমি যখন এখানে প্রথমে ঢুকলাম, ঢুকে দেখি যে একটা থার্মোমিটার পর্যন্ত নাই। কলম বাইরে এইভাবে থার্মোমিটার দেখাইতাম, এইটা থার্মোমিটার। ওই যে ভিতর দিয়ে দেখতেছো, ওইখান দিয়ে পারদ যায়, ওই যে কালিটা যেখান দিয়ে দেখতেছে এটাই পারদের জায়গা, আর এইখানে বাল্ব থাকে, এইখানে পানির মধ্যে দিলে এইভাবে বুঝেছি। এখন কিন্তু সেই রকম অবস্থা না। আমি টেক্সটাইল কলেজের প্রিন্সিপাল ছিলাম, তো যে মেশিনগুলির দরকার শুধুমাত্র সেই মেশিনগুলি কিনছি। মানে দুই চারটা ফালতু মেশিন কিনে জায়গা দখল করবে, এত জায়গা তো নাই আমাদের। যেগুলি বেশ প্রয়োজন সেগুলি কিনছি, বুঝছো না? এখনো তোমরা খোঁজ নিলে দেখবে যে ঢাকা টাউনে তো অনেকগুলি ইউনিভার্সিটি হয়েছে। আমাদের যে মেশিনপত্র আছে এই বুটেক্স ছাড়া আর অন্য কোনোখানে নাই। আর বুটেক্সে গেলেও দেখবে যে সমস্ত নতুন মেশিন, ভালো ভালো মেশিন, এগুলো অচল হয়ে রয়েছে, এগুলি কাজ করছে না। আর আমরা মিলে থেকে অসল মেশিনগুলি কিনে না, সেগুলিকে চালু করছি। তুমি তো সবাই দেখছো, কাজ করছো। একটা স্পিনিং এর মেশিন থেকে শুরু করো, হ্যাঁ, এই কাটিং, গ্রাফিং, সিংপ্লেস, এগুলি দেখছো তোমরা, এগুলি সবগুলি কিন্তু কাজ হয়। এগুলো সব অসল মেশিন ছিল, অসল। আবার তোমরা যখন মিলে যাবে, এর থেকে আধুনিক মেশিন দেখবে, আধুনিক মেশিন। আমি আধুনিকটা রাখি নাই, কিন্তু যেটা পুরানোটা দেখে যা শিখছো তাতে আধুনিক চালাইতে তোমাদের কোনো অসুবিধা হবে। যাই হোক, এগুলি আমি বলছি না কারণ আমাদের কথা যদি বলে আপনার সবাই বলতেছে প্রাইমারি বলতে টেক্সটাইল, মানে এটা বুঝার বন্দোবস্তটা করছিলাম। তো এই যন্ত্র ছাড়া আমি আমাদের যে বর্তমান চেয়ারম্যান সাহেব, ওনাকে বলছিলাম দেখে এটার নাম হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং পড়াইলে ইঞ্জিন ছাড়া হবে না। তাই ইঞ্জিন যদি আপনি আনতে পারেন তাহলে টেক্সটাইল চলবে, আর ইঞ্জিন না আনলে টেক্সটাইল চলবে না, আমারও থাকার দরকার নাই। তারপরে কথা শুনছি এবং আস্তে আস্তে মেশিন আসছে, অনেক মেশিনে আমাদের তোমরা দেখছো অনেক মেশিনে আসা, তোমরা মিলে যাই চাকরি করবে। আমরা প্রাথমিক জ্ঞান দিয়ে দিচ্ছি, বুঝছো না? জ্ঞান কিন্তু প্রাথমিকই দেওয়া হয়। তারপরে এটাকে তোমরা বিভিন্ন নতুন মেশিন দেখবে, এক মিলে থেকে আরেক মিলে যাবে, দেখবে ওই মিলে এই মেশিন চলছে, অন্য মেশিন
মানে মেশিন ডিফারেন্স আছে অনেক difference, বুঝছো না? এগুলি তো চালাবে এটা ফুটে যাচ্ছে না তোর কাছে? তো যাই হোক এগুলি শুনে আমি আর বলতে চাই না, আমাদের কাছে কোন জায়গায় যতটুকু সম্ভব ছিল ততটুকু দিয়েছি। এর পরবর্তীতে যদি আরো আমাদের একটা ভালো ক্যাম্পাস হয়, এটা লাগবে না? ভালো জায়গা পাই, তাহলে ভালো মেশিন তাহলে কেমনে এটা শেষ হোক, তারপর এখন সময় দিবি লাগলে। একটা কথা সময় তোমাদের দিবি লাগলে। বলি, তোমরা তো এখন শেষ সময়, আমাদের মুস্তাফিজুর রহমান সাহেব কিছু বলেছেন, তো অনেকেই বুঝতে পারে না যে কিভাবে মিলে যাবো। ইন্টার্নশিপ যখন করতে যাবে, কেউ এসে বলে কি যে এত দিনে এসে বলতে যাবে স্যার আমাদের একটা ফরওয়ার্ডিং লেটার দিন, কে লিখে? ওই যে স্যার আমি যখন ইন্টার্নশিপ করতেছি আমার জানাশোনা ছিল, হয়ে গেছে। এইটা চলবে না, কথা বুঝছো? তোমাদের আগে রেজাল্ট আউট হবে, 173 ক্রেডিট কমপ্লিট হবে। অনেক ক্ষেত্রে 173 টাকাতে কোনো সময় একটু খাতির করি, কিরকম একটা সাবজেক্ট বাদ রয়েছে, একটা সাবজেক্টের জন্য একটা সেমিস্টার রেখে দেওয়া, এটা আমাদের কাছে একটু বাজে। দেখি যে যদি ওই সেমিস্টার ওই সাবজেক্টটা সহজ আছে, পাস করতে পারবে, তাহলে ওরকম একটা সাবজেক্ট সহজ দিয়ে দিই। কিন্তু এই যে রেজাল্ট আউটের আগে যাবে না, যাওয়ার আগেই অ্যাডভাইজিং করে যেতে হবে। অ্যাডভাইজিং যদি না করে তাহলে আমরা ফরওয়ার্ডিং লেটার দেবো না। আর ফরওয়ার্ডিং লেটার ছাড়া একজনও যাবে না। এবারে 2-3 জন আছে যে তারা এই আমার কাছ থেকে ফরওয়ার্ডিং লেটার না দিয়ে এরকম ট্রেনিং গেছে কিনা মিথ্যা কথা বলছে, তাও বলতে পারবো না। তার এক বাবা বলতেছে যে সে অসুস্থ ছিল, এই জন্য আসতে পারে না। আগামী সেমিস্টারে পাঠাবেন, অসুবিধা নাই। কিন্তু এই ফরওয়ার্ডিং লেটার নিয়ে যাবা, ফরওয়ার্ডিং লেটার না নিয়ে কেউ কোনো ইন্ডাস্ট্রিতে যাবে না। আর ওখানে ট্রেনিং যদি 5 বছরে করো, তাহলে আমার কাছে আসলে ফরওয়ার্ডিং লেটার হবে না। তো ফরওয়ার্ডিং লেটার আগে নিয়ে যেতে হবে, এবং এইখানে ওই যে টাকা পয়সা যা জমা দিতে হয়, অন্তত অর্ধেক টাকা তো জমা দিয়ে দিতে, বেশি টাকা না, টাকা কিন্তু বেশি না, কিন্তু তার মেইন কথা হলো আগে ক্লিয়ারেন্স থাকে। যদি আগে টাকা ক্লিয়ারেন্স থাকে অল্প 11-12 হাজার টাকা, এটা তো বেশি টাকা না। এই টাকাটা অর্ধেক টাকা দিলে 5-6 হাজার টাকা দিলে আমি অ্যাডভাইজিং করাই দিই। কিন্তু এই অ্যাডভাইজিং না করে যদি তোমরা মিলে যাও, তাহলে কিন্তু পরে ওই এক সেমিস্টার লস হবে। এই একটা সেমিস্টার লস করতে চাই না, পরে দেখবে একজনের জন্য এক সেমিস্টারের জন্য তুমি হয়ে যাবে, তার জুনিয়র হয়ে যাবে।